যাও। কাগজ দে। মাফ করে দেন স্যার, আমার কাগজপত্র সব ঠিক আছে, তারপরও আমার কাছে টাকা চাইছে স্যার। যা জরিমানাটা দিয়ে দে। স্যার ধরা খেয়েছে। কিরে, ওকে দেখে হাসলি কেন? জানিস না হাসা মানে ফেসে যাওয়া? স্যার আমার হুন্ডার কাগজপত্র সব ঠিক আছে স্যার। আমার অসুস্থ মা হাসপাতালে, তাকে রক্ত দেওয়ার জন্য আমাকে আর্জেন্ট যেতে হবে। সিএনজি, ওকে হাসপাতালে নিয়ে যাও। ওঠো ভাই, এদিকে। এই ট্রাফিক সিগন্যাল না মেনে তুই পালাচ্ছিলি কেন বল? এই বল। ভাই, ওকে এক্ষুনি হাসপাতালে না পাঠালে ও মারা যাবে। মরুক, তাতে আমার কি? এসো, ওঠো। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। হোয়াট? দেখুন স্যার, মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনার এই এএসআই তা না করে ওই নিরপরাধ আহত মানুষটির মৃত্যু কামনা করেছে, তাই আমি ওনার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। স্যার, স্যার প্লিজ। পুলিশের গায়ে হাত তুলে আবার প্লিজ? কি অপরাধ করেছে ও? একজন নির্দোষ মানুষের জীবন ও রক্ষা করেছে, আর আপনি তা দেখার পর ওকে মারছেন। পুলিশের গায়ে হাত, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বেআইনিভাবে কারো উপর ক্ষমতা দেখানোর আগে তার পরিচয়টা জেনে নেওয়া উচিত। হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, ইউ আর সাসপেন্ডেড নাও। অফিসার। স্যার। ও না বুঝে এমনটা করেছে, তুমি এখন যাও। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। কেউ যার জন্য ডিসি সাহেব এখানে এসে হাজির হয়েছে আমাকে সাসপেন্ড করেছে? এই এদিকে এসো। ছেলেটাকে? স্যার ও তো একটা এতিম। কিন্তু
এর পেছনে কোনো রহস্য আছে। আসলে ওর পরিচয়টা কি? আসো। এদিকে। উনি হলেন রাজীব চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। রাজা। বংশের নাম? জিরো। জিরো মানে? যার আগে পিছে কিছু নয়, তাই জিরু বংশের হিরো বইলাই আপনাদের কাছে এসেছে। সত্যি কথা বলতে, একজন ভালোবাসার মানুষ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। তোমাকে সৈয়দ পরিবারের সন্তান হিসাবে দত্তক নেওয়ার বিনিময়ে তুমি কি চাও? এতিমখানায় বড় হয়েছি। বুঝের বয়সে যাকে মায়ের মতো দেখেছি তাকেই মা বলে ডেকেছি। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অন্যের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আর তাই কেউ যদি আমাকে মা বাবা বোন সহ একটা পরিবার উপহার দিতে চায়, সেটা হবে আমার জীবনে পরম পাওয়া। তার বিনিময়ে আমার কিছুই চাওয়ার নেই। শোনো তাহলে, বাবুনগরের জমিদার সৈয়দ রায়হান বাবু তার স্ত্রীর মৃত সন্তান জন্ম নেওয়ার কষ্ট সহ্য করতে না পেরে তার প্রতি এলাকাবাসীর বিশ্বাস ধরে রাখার জন্যে মৃত সন্তান বেঁচে আছে বলে এলাকার সবাইকে তা বিশ্বাস করিয়েছে। তাই সেই সন্তানের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। সৈয়দ রায়হান বাবুর সন্তান হিসাবে তার দেয়া কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি দত্তক হিসাবে সেই বাড়িতে যাচ্ছ, এই কথা তোমাকে এখানেই কবর দিতে হবে। আর এই কথা পবিত্র কোরআন স্পর্শ করে তোমাকে বলতে হবে। আমি এই পবিত্র কোরআনে হাত রেখে কসম খেয়ে বলছি, আজ থেকে আমি ওই সৈয়দ বাড়ির একমাত্র সন্তান। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সৈয়দ বাড়ির মান সম্মান রক্ষা করব। তাহলে আজ থেকে তোমার নাম শুধু রাজা নয়, রাজা বাবু। ইয়েস, আজ থেকে খোদা ছাড়া কোনো শক্তির কাছে হব না কাবু। তাই আমি রাজা বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু। জি নানা। ভাই যোগ করো। বলুন নানা ভাই। ও হচ্ছে আমাদের রাজা বাবু, আমার একমাত্র নাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে ও আমাদের সব ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তির দেখাশোনা করবে। রাজা বাবু, এখানে আমাদের হোটেল স্টাফদের বেতন 2.5 লক্ষ টাকা হয়েছে, সাথে আরো 50,000 টাকা বকশিস হিসাবে যোগ করে ওদের পে করে দাও। আসি। আসসালামু আলাইকুম। ছোট জমিদারের হাত মাথায় নয়, দানের জন্য বাড়িয়ে দিতে হবে। টাকাটা পে করে চলে এসো। শালায় তার ফেস লাগাই দিয়ে গেল। আমাকে জমিদার হওয়ার স্বপ্ন দেখিয়ে ফকির হওয়ার পথে নিয়ে এসেছিস। ওই যে কথায় আছে না, রাজকন্যা সহ রাজত্ব একসাথে পেতে হলে কিছু খরচ তো করতে হবে। তাই বলে 3 লাখ? বুড়ো শুরুতেই আমার 3 লাখ সাফা করে দিয়েছে। এরপর যে কি হবে, যে আশায় যাচ্ছি তা পূরণ হবে কিনা আল্লাহই জানে। রাজা বাবু, গাড়ি থামাও। এই পুরো এলাকাটা হচ্ছে বাবুনগর, আর এটা হলো সৈয়দ বাড়িতে যাওয়ার একমাত্র পথ। ওরে বাবা, তাহলে
এটা ওরে বাপ রে, রয়্যাল প্যালেসটা কেমন? পান্না পাঠান, জি তোমাদের ছোট সাহেব। এই পান্না পাঠান, হা করে কি দেখছো? ও আমাদের রাজা বাবু। সালাম দাও। সালাম রাজা বাবু। আচ্ছা ওই ঘোড়াটা আমার দিকে এমন খ্যাপা চোখে তাকিয়েছিল কেন? আমি যে ডুপ্লিকেট, ও কি তা আঁচ করতে পেরেছে? বোবা পশু সবই বুঝতে পারে। ভেতরে চলো। জি হ্যাঁ চলুন। চল। ওয়েলকাম রাজা বাবু, ওয়েলকাম। এটা আবার কোন মাল? হাই ইয়াং ম্যান, তোমাকে দেখে মনে হচ্ছে শাহরুখ আর সালমান খানকে ব্লেন্ডারে মিক্স করে তোমাকে তৈরি করা হয়েছে। কাজের বুয়া নাকি? না, তোমার বড় বোনের হবু স্বামী। স্বামী? হ্যাঁ, কিন্তু ওর মেয়ে সেজে থাকার কারণ কি তা তুমি সময় মতো জানতে পারবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো ভাই, ভিতরে এসো। রাজা বাবু, এই তোমার বাড়ি, আর উনি তোমার মা। ওই ঘরের ভেতরে সৈয়দ বাড়ির আদর্শ রয়েছে, তাই সবার আগে সেই আদর্শের দোয়াটা নাও। ওরে বাবা, কত খাবার! নিখা, চেয়ার থাকতে দাঁড়িয়ে খাচ্ছ কেন ভাই? বসো। আরে এটা তো আমাদের ছোটবেলার অভ্যাস। ফুটপাতে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। তুমি এখন ফুটপাতে নয় বাবা, জমিদার বাড়িতে খাচ্ছ। 25 বছর ধরে এই বাড়িতে ওই চেয়ারটা তোমার জন্য অপেক্ষায় আছে রাজা বাবু। বসো। আমি প্রতিদিন মমতাকে ভাত খাওয়ানোর সময় তোমাকে স্মরণ করে মমতার সাথে তোমার জন্য একই প্লেটে ভাত রাখতাম। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার একমাত্র ছোট ভাই আছে, সেদিন থেকে আমি ভাবতে থাকি আমার ভাই কোথায় আছে, কেমন আছে, আর ও ঠিকমতো খেয়েছে কিনা। এসব কথা ভেবে ভেবে আমি চোখের পানিতে বুক ভাসিয়েছি। আমাদেরকে এক নজর দেখার ইচ্ছা তোমার মনে কি কখনো জাগেনি? ভাই, তুমি কি জানো একটি ভাইয়ের জন্য বোনের মনে কত ভালোবাসা? একজন বোন তার ভাইয়ের উপর ভরসা করে যে সারা জীবন বিপদের হাত থেকে ভাই তার বোনকে রক্ষা করবে। তুমি কবে কখন আসবে? তোমার পথ চেয়ে চোখের পানিতে বুক ভিজে নাই। গত 25 বছরে এমন একটা রাতও আমার জীবনে যায়নি বাবা। তোদের সবার কষ্টের কথা ও জানে,
কিন্তু রাজাবাবু এতদিন তোদের চাইতেও বেশি কষ্ট ওর বুকে চেপে রেখেছিল। আমাদের রাজাবাবু চলে এসেছে, তাই এই সৈয়দ বাড়িতে আর কেউ কান্নাকাটি করবে না, আর কারো কোনো দুঃখ থাকবে না। রাজাবাবু, তুমি খাও। খাও বাবা। রাজা বাবু, রে কপালটা খুলতেছে না। হা হা কি রে, কি হয়েছে? এইভাবে দেবদাস হয়ে বসে রয়েছিস কেন? আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। ভুল? হ্যাঁ, শুধু ভুলই নয়, মহা অন্যায় করেছি। এক সন্তানহারা মাতার ছেলে হিসেবে আর এক বোন তার ভাই হিসেবে আমাকে আপন করে নিয়েছে। আর এই বাড়ির সবাই আমাকে আত্মীয় হিসেবে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু আমি নিজের স্বার্থের জন্য দত্তক হিসেবে এখানে এসেছি। আমি তাদের আসল রাজা বাবু না, এই সত্যটা যখন সবাই জানবে তখন ওদের মনের অবস্থাটা কি হবে তা ভেবে আমার খুব খারাপ লাগছে। আরে রাখ তোর সব কথা, ভুলে গেলে চলবে না। একদিকে তোর ভালোবাসার মানুষটাকে চিরদিনের জন্য আপন করে পাওয়া, সাথে ২,০০০ কোটি টাকা। আরেকদিকে এই জমিদার বাড়ির রাজাবাবু হইয়া রাজার হালে থাকার সুযোগটা হাতছাড়া হয়ে গেলে এতিম রাজা হয়ে তোকে বেঁচে থাকতে হবে। শক্তিশালী দেহ, বুক ভরা সাহস আর চোখ ভরা তেজ, কিন্তু মনটা তুলার মতো নরম। শুনলে তো আমার মনটা কেমন? রাজাবাবু, জি? ওকে 1 লাখ টাকা বকশিস দিয়ে দাও। 1 লাখ টাকা? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাজাবাবুর আগমন উপলক্ষে দয়াল বাবার মাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজাবাবু, জি? খাদেম সাহেবকে 1 লাখ টাকা দিয়ে দাও। আরো 1 লাখ? মন চলছে তোকে। বলেছিলি না ২,০০০ কোটি পাবো আর রাজা বাবু হয়ে রাজার হালে থাকবো? এভাবে 5 দিনে উল্টো আমার 5 লাখ চলে গেল। পুরো মাস শেষ হওয়ার আগে মনে হয় থালা নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দৌলত আলী, চৌধুরী সাহেব আমার ব্যাংকের টাকা খালি করে ফেলেছে, তাই এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। এক্ষুনি চলে যাব। চল চল। এই মা, এটাই তো আমার এই মোটা তাজা বলদ কইছিল। ধরা পড়নের আগি এগুলি সরাই। আমি এই বাড়িতে আছি, সাথী তা জানলো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না না চৌধুরী সাহেব, টাকার জোরে আজ আমি অনেক বড় হয়েছি, কিন্তু তাই বলে আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়নি। টাকার গরম থাকা সত্ত্বেও ওনার সামনে নরম হয়ে দিন কয়েক এ বাড়িতে থাকলে চৌধুরী সাহেব ওনাকেও আমার মতো ফকির বানিয়ে ছাড়বে। কিন্তু উনি তো কোটিপতি। ফকির হতে কতক্ষণ? ওনার সাথে আমার পার্থক্য হচ্ছে শুধু সংখ্যার। আমি লাখপতি আর উনি কোটিপতি। দেখিস, শেষ পর্যন্ত ওনার মেয়ে এই বাড়ির কাজের বুয়া হবে, আর উনি হবে বড়জোর ম্যানেজার। আমি মালি, আর তুই হবি পাহারাদার। কি? আমি পাহারাদার? নয়তো কি, জমিদার।
চৌধুরী সাহেব, আমার সাথীকে আপনাদের কাছে রেখে গেলাম। হবু বধূ হিসাবে এবারে সবার মন জয় না করা পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আমার মেয়ে। আমি এখন চলি। আসতে না আসতেই চলি মানে? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। খোদা হাফেজ। মমতা, বলো মা। যা ওকে নিয়ে আয়। এই চল। চলো। আয় আয়। সাথী চলো। ও হচ্ছে আমার ছোট ভাই রাজা বাবু। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। এই সর। এসো। ও এখানে পা রেখে আমার হৃদয়টাকে লক করে দিয়েছে, আর তাতে আমার চলে যাবার পথও বন্ধ হয়ে গেছে। মানে? যাকে আপন করে পাওয়ার আশায় এখানে রাজাবাবু হয়ে এসেছি, সে যখন এখানে চলে এসেছে, তখন আমার পুরো ৭৫ লাখ চলে গেলেও আমার আর কোনো আফসোস থাকবে না। কিন্তু হবু বধূ হিসাবে সাথীর এখানে আসার কারণটা কি? কারণ একটাই, আমি এই বাড়ির সন্তান। নিশ্চয়ই সেই খবর জেনে ও এখানে এসেছে। হ্যাঁ, তাহলে তো তুমি সার্থক প্রেমী। তোমাকে সাথীর জীবন থেকে আলাদা করতে পারে এমন কেউ নেই পৃথিবীতে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় কোথায় রাজা বাবু? চুপ করে আছেন কেন চৌধুরী সাহেব? বলুন, আমার হবু জামাই কোথায়? দেখতে কোনো সুপারস্টার হিরোর মতো নাকি কমেডিয়ানের মতো? ভাইয়া, উনি কি যাত্রা দলের বিবেক না গায়েন? নো, উনি তোমার মেজ ফুপা। এই ফ্যামিলির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধাবোধ করেন না, তাই চোখ দুটোকে চিরদিনের জন্য হারিয়েছে। কি হলো, আমার জামাই বাবাজি কোথায়? আরে এই তো আঙ্কেল, এই যে এখানে, এই যে। 25 বছর পর তুমি আসবে জেনে আমার মেয়ে জন্ম নেওয়ার পরই ওকে তোমার বউ করবো বলে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, আর তাই তোমার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। মা সুইটি, এদিকে আয় তো মা। নো ড্যাড, আমার লজ্জা লাগছে। ও লজ্জা পেলে মুখ খুলে কিছু বলতে পারে না, তাই যা বলার তোমাকেই বলতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। হোয়াট ইজ দিস? দিস ইজ রিজার্ভেশন। মানে? আমাদের এঙ্গেজমেন্ট উপলক্ষে ড্যাডি তোমার জন্য এই আংটিটা কিনে রেখেছে, তাই এইটা তোমাকে পরিয়ে দেওয়া মানে আমাদের বিয়ে অর্ধেক হয়ে গেছে। আচ্ছা। আরে আরে, এ কি করছো? 1/2% বিয়ে যখন হয়েই গেছে, তখন তুমি আমার হাফ বউ, তাই হাফ আদরটা তোমাকে দিতে চাই। বিয়ের আগে এসব নয়। ঠিক আছে, তাহলে জড়িয়ে ধরি। হ্যালো, হাই মাই ডিয়ার। পুরি বাপরে, এ তো দেখছি সেই পাগড়িটার ভয়েস। এসো এসো না। আরে কই নিয়ে যাচ্ছ? একটু ঢোকো, যাও। তোমার কথা ভাবতে ভাবতে আমার না ঘুম আসছে না। আমার মনে হলো আমার মতো তোমারও একই অবস্থা, আর তাই লজ্জা শরমের মাথাকে তোমার কাছে ছুটে এলাম। বাবা, আমার বান্ধবীরা বলেছে মেয়েদের নুপুরের শব্দ শুনে ছেলেরা নাকি পুলকিত হয়ে যায়। আমার নুপুরের সাউন্ড কি পুলকিত হওয়ার মতো?
নিশ্চয়ই এখানে থাকা হৃদয়টা খালি, কেউ নেই সেখানে। কি হলো বলো না। তার মানে আমার জন্য খালি রয়েছে। হোয়াট ইজ দিস? দিস ইজ বুকিং। বুকিং মানে? আমার ড্যাডি তোমার জন্য লকেটটি কিনে রেখেছিল। আমি তোমার বার্থডেতে উইশ করার জন্য আগে ভাগেই সারপ্রাইজ দিলাম। পছন্দ হয়েছে তোমার? এই লকেট তোমাকে পরিয়ে দেওয়া মানে আমাদের অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। 1/2% বিয়ে যখন হয়ে গেছে তখন তুমি আমার 1/2% হাজবেন্ড। তাই তোমাকে হাফ আদরটাও দিতে চাই। আমি এসবের এখনো কিছুই বুঝি না। আমি তোমাকে সব বুঝিয়ে দেব, দেখবে বিয়ের পর ফটাফট সন্তান জন্ম দিয়ে পুরো একটা ক্রিকেট টিম তৈরি করতে পারবে। ক্রিকেট টিম বানাচ্ছি। বুঝতে পেরেছি আমার মতো তোমারও লজ্জা বেশি, তাই লজ্জা কমিয়ে চান্সটা কাজে লাগাও। কোথায় যাবে তুমি? আজ হোক কাল হোক এই মনের ঘরে আমি তোমাকে বন্দি করবই করব। প্লিজ সাথী, আমার কথাটা শোনো। আর কি শুনবো? আই আর কি শুনবো? নুপুরের আওয়াজ শুনে মনটাকে পুলকিত করেছে, বুকিং দিয়েছে, 1/2% বিয়ে করেছে, 1/2% আদর দিতে চেয়েছে। সত্যি করে বলো তো এটা কোন ধরনের প্রেম? ওয়ান সাইডেড। ফিগারটা দেখতে খারাপ না, আচ্ছা, বাট ভালোবাসার ব্যাপারে ওর ব্রেনটা খুবই উইক। বাট তুমি তো ভেরি স্ট্রং। আমি না, আমি রাজা বাবুর এই ফটাফট ক্রিকেট টিম তৈরি করার পাওয়ারটা আর কতজনকে দেখাবে? এরপর তোমাকে ওর সাথে দেখলে একেবারে খুন করে ফেলবো। আবার বলে ফিগারটা খারাপ না। মোর জ্বালা, এখন আমি কি করি? সুইটি বলে চান্সটা কাজে লাগাতে, আর সাথী বলে খুন করে ফেলবে। ওই এক রাজা বাবুর জীবন কেড়ে নেওয়ার জন্য এতগুলো হাতিয়ারের কি প্রয়োজন আছে? ড্যাড, শত্রুকে দুর্বল ভাবাটা হবে বোকামি। কারণ রায়হান বাবুর ওয়াদা অনুযায়ী যে সন্তান এসেছে তার এক ফোঁটা রক্ত আমাদের এই ধারালো হাতিয়ারের চাইতে অনেক বেশি শক্তিশালী হতে পারে। চুপ করো ভাইজান, তোমার বদলে এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি ওর জিপ কেটে কুত্তা দিয়ে খাওয়াতাম। এই চেয়ারম্যান, বলুন সাহেব। ক্ষমতার লড়াইয়ের বার্তা ওই সৈয়দ বাড়িতে পৌঁছে দাও, কারণ ওর রক্ত চুষে নেওয়ার জন্য এই মাটি হাহাকার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী পরশু পহেলা বৈশাখ, তাই নেতৃত্বের লড়াইয়ের সম্মতি আগামীকালের মধ্যেই জানানোর নিয়ম। কিন্তু রাজা বাবু, চেয়ারম্যানকে বলো তুমি নিজে গিয়ে নেতৃত্বের লড়াইয়ের সম্মতি সওদাগরদের জানিয়ে আসবে। চেয়ারম্যান সাহেব, আমি নিজে গিয়ে লড়াইয়ের সম্মতির কথা সওদাগরদের জানিয়ে আসবো। আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি দীর্ঘজীবী হন রাজা বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পান্না পাঠান। জি সাহেব। রাজা বাবুকে সওদাগরদের সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাও। জি। আরে জিপ থাকতে আবার টমটম কেন?
তোমাকে টমটমে করেই যেতে হবে, কারণ এটাই সৈয়দ বাড়ির রীতি। এই এই যা যা বলছি, যা যা যা। আরে কি হলো, যাচ্ছে না কেন? এই শত্রুদের সীমানায় যেতে চাচ্ছে না ছোট সাহেব। ওকে, সৈয়দ বাড়ির একমাত্র উত্তরাধিকারী রায়হান বাবুর সন্তান রাজা বাবু। ডান পা তুলে জোরে রানে থাপ্পড় দিন রাজা বাবু। কেন? শত্রুদের সাথে লড়াইয়ের সম্মতি দেওয়ার এটাই আমাদের ঐতিহ্য। কারণ থাপ্পড়ের শব্দ শুনে শত্রুর মনে ভয়ে কাঁপন ধরাবে, শত্রুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তাই থাপ্পড় দিন রাজা বাবু, থাপ্পড় দিন। এটা হচ্ছে আপনাদের সাথে রাজাবাবুর লড়াইয়ের সম্মতি। এবার চলুন রাজাবাবু। এই ধর ওকে। এই থাম তোরা। আগামীকাল যখন ওর সাথে আমাদের ক্ষমতার লড়াই, তখন এই প্রদীপ দাবানল হয়ে জ্বলে ওঠার আগেই নিভিয়ে দিতে হবে। রাজাবাবুকে ঘুম থেকে জাগিয়ে এই পানি পান করে তারপর ঘুমাতে বলো। জি। রাজাবাবু, রাজাবাবু, এই পানিটা খেয়ে তারপরে ঘুমাও। পানি খাওয়ানোর জন্য এত রাতে আমাকে ঘুম থেকে জাগালে? আগামীকাল সকালে ক্ষমতার লড়াইয়ে তুমি যেন জয়ী হতে পারো, সেই আশায় তোমার মা দোয়া পড়ে এই পানি পাঠিয়েছে। নাও, খেয়ে নাও। মানুষ খুন করার দোয়া? হ্যাঁ, আজকের এই দিনের জন্য তোমাকে 25টি বছর এই বাড়ি থেকে দূরে রাখা হয়েছিল। এই বাবরনগরের প্রত্যেকটি মানুষ তোমার জন্য অপেক্ষা করেছে। আমি মেয়ে সেজে এতটা বছর এই সৈয়দ বাড়িতে পড়ে আছি শুধু তুমি আসবে বলে, আমার বাবাও ভাইয়ের খুনিদের তুমি শেষ করবে বলে। কিন্তু আমি একা তোমাদের সেই আশা? এটা শুধু মারুফ ভাইয়ার একার আশা নয় রাজাবাবু, আমার বাবারও ওই একই আশা। যে জ্বলন্ত আগুন আমার বাবার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, সেই একই আগুনে আমিও পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। ওই আসলাম সওদাগর আমার বাবার চোখ দুটো উপড়ে ফেলে চিরদিনের জন্য অন্ধ করে দিয়েছে। তাই তুমি যখন ওদের উপর হামলা করবে, তখন আমার বাবা তা দেখতে না পেলেও ওদের মৃত্যুর আর্তনাদ শুনতে পারবে। আমাদের এই শেষ ইচ্ছাটুকু পূরণ করার জন্য তুমি ওই আসলাম সওদাগরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও ওই সওদাগর পরিবারকে। জাস্ট এ মিনিট। আমি জানি এসব শুনে তুমি টেনশনে পড়েছ, তাই আমি তোমাকে সত্যি কথাটাই বলছি। আমি এই বাড়ির ছেলে নই। তোমাকে বিয়ে করার আশায় আমি নিজেকে জমিদার বাড়ির সন্তান হিসেবে প্রমাণ করার জন্যই এই বাড়িতে দত্তক হিসেবে এসেছি। নো, আমি দৌলতের সাথে প্ল্যান করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ রাজাবাবু,
অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমাকে লড়াই করতে দেখে আমার মনে এই বিশ্বাস জন্ম নিয়েছে যে একমাত্র তুমিই পারবে এই বাবুনগরের নিরীহ মানুষদের ওই অত্যাচারী সওদাগরদের হাত থেকে রক্ষা করতে। আমার বাবার উপর সওদাগররা সেদিন যে নির্যাতন করেছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি চৌধুরী সাহেবকে তোমার খবর দিয়েছি। আর তুমি সৈয়দ বাড়ির দত্তক সন্তান হিসেবে এখানে এসেছো, তাই বলে আমি তোমাকে এই স্বার্থের জন্য ভালোবেসেছি তা নয়। সত্যি সত্যি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ না করুক এই লড়াইয়ে তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তোমার সাথে আমাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর তাই কাল সকালে লড়াইয়ের ময়দানে আমি তোমাকে জয়ী দেখতে চাই রাজা বাবু, জয়ী দেখতে চাই, জয়ী দেখতে চাই। সাথী, সুইটি আর রাজীব চৌধুরী সবাই স্বার্থপর। চৌধুরী যেমন সওদাগর পরিবারের সাথে পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে সৈয়দ বাড়ির সন্তান হিসেবে দত্তক নিয়েছে, তেমনি সুইটি তার বাবাকে অন্ধ করে দেওয়ার প্রতিশোধ নেওয়ার স্বার্থে আমাকে ভালোবেসেছে। আর সাথী তার বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। আমি কারো প্রতিশোধের হাতিয়ার হতে চাই না। কিন্তু এই কথা তো সত্য, সৈয়দ বাড়ির সবাই তরে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। স্বপ্ন তো আমিও দেখেছি, কিন্তু তাই বলে খুন খারাপি? 25 বছর সৈয়দ বাড়িতে কোনো ছেলে সন্তান না থাকায় খুন খারাপি হয়নি। আর তাই আমি চলে গেলে কোনো খুন খারাপেরও দরকার হবে না। তার মানে তুই চিরদিনের জন্য সৈয়দ বাড়ি ছেড়ে চলে যেতেছস? আরে না, আজকের দিনে মারামারি হবে, তাই শুধু এই একটা দিন আমরা অন্য কোথাও কাটাবো, তারপর আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে সৈয়দ বাড়িতেই ফিরে আসবো। আমি জানি ফিরে আসার পর সৈয়দ বাড়ির সবাই আমাকে ভীতু কাপুরুষ বলে অপমান করবে, তাতে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ অন্তত এই একটা দিন সওদাগর পরিবারের কাছে পরাজিত পরিবার হিসেবে সৈয়দ বাড়ির সবাই ভালো থাকবে, আর তাতেই আমি খুশি। এখন চলো। আকাশ, আরে এইদিকে। কি ব্যাপার চেয়ারম্যান, এখন পর্যন্ত ওই রাজা বাবু এখানে না আসার কারণ কি? আমাদের ভয় কি ওর হার্ট অ্যাটাক করেছে, না কাপুরুষের মতো পালিয়ে গেছে? আমার তো মনে হচ্ছে এখনো যখন আসেনি তখন পরাজয়টা হয়তো মেনে নিয়েছে। ড্যাড, যেদিনও আমাদের বাড়িতে এসে রানে থাপ্পড় মেরেছিল, সেদিনই মনে মনে ঠিক করেছি আমাদের হাতে ওর মৃত্যু হবে। তাই যাও ভাইজান, ওকে ধরে নিয়ে এসো। এই চল সবাই। দাঁড়া আকরাম, দাঁড়া। ওকে ওই বাড়িতে কিছুই করবি না, এখানে ধরে এনে আমার চোখের সামনে টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়ে খাওয়াবি। অনেক সাহস তোর, তাই রাজা বাবুকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমার চোখের সামনে তাকে রানে থাপ্পড় মারতে বলেছিলি। কে কে এইভাবে চিৎকার করছে? এই টমটমালাকে ওর টমটমের ঘোড়ার সাথে বেঁধে ছেড়ে দে। কার এত বড় সাহস এখানে সে সন্ত্রাস করছে? বাবা, বাবা, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুই সেদিন বলেছিলি তোর ছেলে মরে গেছে, তাতে কি?
এই বাড়ির ছেলে আসবে, কিন্তু কোথায় সে? আমাদের ভয় কি সামনে আসতে সাহস পাচ্ছে না? ডেকে নিয়ে আয়। বাঘ যখন শিকার ধরার নিশানা করে তখন জঙ্গলে সে নিশ্চুপ হয়ে যায়। তার মানে এই নয় যে সে ভয়ে চুপ মেরে গেছে। একটু অপেক্ষা কর, রাজা বাবু আসবে। এই, তাহলে আসতে বল। এই, 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 এই বুড়া, বস এখানে, বস বস। এই, এই, বস বস। এই সৈয়দ শারমিন জাহান চৌধুরী, তুমি এরকম কুলাঙ্গার কাপুরুষ ছেলেকে জন্ম দিলে কি করে? থু তোমাকে, থু। বৈধভাবে সন্তান জন্ম দিয়েছো নাকি অবৈধভাবে? এই, অবৈধভাবে কাপুরুষ সন্তান জন্ম দিয়েছো, সেই কথা স্বীকার করে আমার পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে, নইলে এদের সবাইকে পরপারে পাঠিয়ে দেব। তাই বলছি, ঘর থেকে বেরিয়ে এসে স্বীকার করো তুমি একটা নষ্টা মহিলা। তুমি বাহিরে আসবে না আমি ভেতরে যাব? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে এসে আমার পা ধরে ক্ষমা চা, নইলে ভাইয়া, রাজা বাবু, ভাইয়া। নানা ভাই, সবাইকে নিয়ে ভেতরে যান। আচ্ছা আচ্ছা, যাও। চলো।
সাবধান, এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে ওদের উপর ব্যবহার করেছি, আর এখন বাবুনগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝে নে। এই, তুই আমাকে স্বীকার করবি? তুই? ফুহ! আরে কুকুর কখনো বাঘ স্বীকার করতে পারে না। এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে, তোর মতো শয়তানের হাতে না। এই বাবুনগরের ইতিহাসের পাতা উল্টে দেখ। এই এলাকার মা বাপ আমি, এই আসলাম সওদাগর। মা বাপ ঠিকই, তবে অবৈধ সন্তানের। শোন, ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে না, বুকের সাহস থেকে তার জন্ম নেয়। আমার মতো আসবে, দাঁড়াবে, শুরু করবে, তারপর ইতিহাস রচনা করে ফিরে যাবে। মনে রাখিস, আমার এই হাত আজ শুধু রক্ষা করার জন্য উঠেছে। যদি ধ্বংস করার জন্য ওঠে তাহলে তুই সহ তোর ছেলেরা, এমনকি তোর পুরো বংশকে আমি নির্বংশ করে দেব। এতদিন তোদের ভয়ে বাবুনগরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, আর এখন থেকে তোদের বংশে কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে আমার ভয়ে তোদের বুক থরথর করে কেঁপে উঠবে। আমার মা বাবার কসম খেয়ে বলছি, আজ থেকে আমার পরিবার সহ এই বাবুনগরের আমিই রক্ষক। আজকের পর থেকে এই বাবুনগরে আর কোনো লাশ পড়বে না, আর এটাই রাজা বাবুর হুকুম। তাই বলছি, বি কেয়ারফুল। নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু। তাই আমি রাজা বাবু। তোমার বাবার ওয়াদা তুমি পূরণ করেছো, তাই যে লকেট তোমার বাবা তোমার গলায় পরিয়ে দিতে চেয়েছিল, সেই লকেট মা হিসেবে আমি তোমার গলায় পরিয়ে দিলাম। যে মা আমাকে জন্ম দিয়েছে তার আদর স্নেহ আমি কোনোদিন পাইনি, তাই এটা আমার কাছে উপহার নয়, আশীর্বাদ। রাজা বাবু, মা, রাজা বাবু, রাজা বাবু। আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, আমাদের শুভেচ্ছা। আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ। রাজাবাবু, ওনারা হচ্ছেন আমাদের আশেপাশের এলাকার চেয়ারম্যান আর কমিশনার। সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তোমার সাথে দেখা করতে এসেছেন। 25 বছর ধরে আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আজ প্রথমবার দেখলাম ওই অত্যাচারী সদাগরদের বিরুদ্ধে লড়াইয়ের বীর সন্তানকে। তাই এই বাবুনগরের মাটিকে শত্রুমুক্ত করতে আমাদের জীবন দিয়ে হলেও আমরা আপনার সাথে থাকব। আমি কোনো পেশাদার সন্ত্রাসী বা খুনি নই, তাই বন্ধ করুন এই প্রতিশোধের লড়াই। আজ থেকে এই বাবুনগরে কোনো লড়াই হবে না, আর কোনো মেয়েও বিধবা হবে না, কোনো সন্তান এতিম হবে না। আর তাই নিজেরা বাঁচতে শিখুন, অন্যকেও বাঁচতে দিন। আপনি ঠিকই বলেছেন রাজাবাবু, আমরা সবাই এইটাই চাই। হ্যাঁ,
কিন্তু ওই সদাগররা তা চায় না। আপনার বাবা ওদের কাছে পরাজিত হওয়ার পর থেকে এই বাবুনগরে জন্ম নেওয়া ছেলে সন্তানদেরকে ওরা খুন করা শুরু করে। হ্যাঁ, সেই সময় হাজারো ছেলে সন্তানদেরকে অন্যত্র সরিয়ে ফেলেছিলাম। তারপরেও অনেককে খুঁজে বের করে ওরা হত্যা করেছে। জানি না কতজন বেঁচে আছে। আপনি আসার পরেও কি আমরা সেই কষ্ট নিয়ে বেঁচে থাকবো? না, কারণ আপনজন হারা জীবনের দুঃখ কষ্ট কি তা আমার ভালো করেই জানা আছে। তাই যে সন্তানরা এলাকার বাইরে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মায়েদের চোখের পানি আমি মুছে দেব, আর শত্রুদেরকে বন্ধুতে পরিণত করব। এটা আমার ওয়াদা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বল মা। সত্যি করে বলো তো, ও কি আসলে আমার সন্তান? ইয়েস, আপনি যে সৈয়দ রায়হান বাবুর সন্তান আমি তা জেনেছি, আর তাই বলছি আপনি যে অভিযোগ করেছেন এটা নতুন কিছু নয়। 25 বছর পূর্বে এই লড়াই শুরু হয়েছে। আমার জানা মতো ওই সওদাগররা এই লড়াইয়ের দিনটিকে উৎসবের মতো পালন করে। পুলিশ যেতে পারবে না, মামলা করা যাবে না, এই সবই সওদাগর বংশের তৈরি করা নিয়মকানুন, যা সবার কাছে আইনের মতো। কিন্তু তা মেনে নিয়ে অনুমতি দেওয়াটা কি আইনসঙ্গত? একজন জেলা প্রশাসক হিসেবে তা বন্ধ করার দায়িত্ব তো আপনার। অফকোর্স, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসেনি। ফার্স্ট টাইম আপনি এসেছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, সমাধানের জন্য এসেছেন নাকি ভয়ে? আপনি যা মনে করেন তাই। শুনুন, যদি বলেন আপনার কাগজ কলমের কাজ অস্ত্র দিয়ে আমাকেই সমাধান করতে হবে, তাহলে জাস্ট 5 মিনিটস। আমার বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার মতো একজনও সওদাগর বাড়িতে থাকবে না। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটাতে হয় সেই আশাই আপনার কাছে এসেছি। প্লিজ আপনার দায়িত্বটা আমাকে দিয়ে পালন করাতে বাধ্য করবেন না। আপনার এই সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করেছে। আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি এখানে? ডিসি সাহেবের সাথে একটু কাজ ছিল। ও আচ্ছা, জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার। আচ্ছা, ওকে তুমি সালাম দিয়ে কথা বললে কেন? স্যার, উনি হলেন বাবুনগরের জমিদার সৈয়দ রাহেন বাবুর একমাত্র সন্তান। ঢাকা শহরের গলিতে বড় হওয়া এক এতিম ছেলে সৈয়দ বাড়ির সন্তান হয়ে এলো কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। জি সাহেব। দয়া করে এই পত্রে একটা সাইন করে আপনার অভিযোগটা প্রত্যাহার করে নিন। কারণ? কারণ ওগো, এরা আমার সন্তানদেরকে মেরে ফেলবে, তুমি ওদেরকে রক্ষা করো। এরা যা বলে তুমি তাই করে দাও। আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ করব? ইম্পসিবল। ইয়েস, সবাই ভেবে কাজ করে, আর আমি কাজ করি সবাই ভাবে। এই শহরের সবাই একজন আরেকজনের নামে তোমার কাছে অভিযোগ করতে পারবে, কিন্তু ভুলেও আমাদের ব্যাপারে নয়। কারণ চোখ আছে বলে সবকিছু দেখতে নেই, কান আছে বলে সবকিছু শুনতে নেই। আমি ডায়মন্ড, ডেঞ্জারাস করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। না সাহেব, আমার স্বামীর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দিন। আপনাদের নামে দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দায়িত্ব আমার। কিন্তু স্যার, আপনার অধীনে আইন প্রশাসন সবকিছু থাকতে। এই সবই নামমাত্র রাজাবাবু।
সওদাগররা কোনো নিয়ম কানুন আইন কিছুই মানে না। দেশের সমস্ত আইন দিয়েও আমি ওই সওদাগরদের কিছুই করতে পারবো না। ওই আসলাম সওদাগরের ক্ষমতা কি জানেন? 50 লক্ষ ভোটার, 30 জন মন্ত্রী, 20 জন এমপি আর বড় বড় সব আমলারা রয়েছে তার সাথে। একজন প্রশাসক হয়ে আমি নিজেই বিচার চেয়ে পাচ্ছি না, আর আপনাদের বিচার আমি কি করে করব রাজাবাবু? স্যার, আপনি এক কাজ করুন। রাজা বাবু, প্রত্যাহার পত্রে সই করে দাও। দিন। জি। নিন। থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুমি তো মাত্র 25 বছর আগে জন্ম নিয়েছো, কিন্তু এই লড়াই 70 বছর ধরে চলছে। তুমি কি মনে করেছো প্রশাসন এসব জানে না, সরকার এসবের খবর রাখে না? তোমার পূর্বপুরুষেরা এই লড়াইয়ে জীবন দিয়েছে, তারা কি এর সমাধান চায়নি? শুধু কি তুমি চাচ্ছ? 10 লক্ষ মানুষকে বাঁচাতে গিয়ে যদি 10 জন মানুষকে হত্যা করতে হয়, তাহলে সেটা জায়েজ আছে। এই সমাজের নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করা, ওই নরপশুদেরকে শাস্তি দেওয়াটাই ছিল তোমার বাবার কর্তব্য। তাই নিজের জীবনের বিনিময়ে অসহায় মানুষের জীবন বাঁচানোই হচ্ছে আসল রক্ষকের ধর্ম। তাই মানুষের কল্যাণে হয় শত্রুকে মারতে হবে, আর না হয় নিজে মরতে হবে। তোমাকে নিষ্পাপ অসহায় মানুষদের নেতা হিসেবে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দুই পরিবারের বিরোধকে মীমাংসা করতে হবে। কিন্তু তুমি ওদের সঙ্গে মিলেমিশে থাকার যে স্বপ্ন দেখছো, তা তোমার জীবনে দুঃস্বপ্ন হয়ে যাবে। তাই তোমার ধর্ম হবে এই সৈয়দ পরিবার আর বাবুনগরের অসহায় মানুষদেরকে রক্ষা করা। না মা, যে কোনো সমস্যা সমাধানের প্রথম কাজ হচ্ছে আলোচনা করা, আর শেষ সমাধান হচ্ছে মরণ খেলা। এখন আমি কোন পথে যাব তা উপরওয়ালাই ঠিক করে দেবে। আল্লাহ গো, আমারে বাঁচাও আল্লাহ। রেশমা, আমারে বাঁচাও। ভয় করিস না বোন, আল্লাহকে ডাক। বাবা, কি হয়েছে রে মা? রেশমার ডেলিভারি পেইন উঠেছে বাবা। আচ্ছা, রেশমাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে বাবা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে? বাবুনগরে এক সন্তান জন্ম নিতে যাচ্ছে। কি বলছিস? ওই রাজা বাবু বলেছিল আমাদের বংশের কেউ কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে ওর ভয়ে আমাদের বুক থরথর করে কেঁপে উঠবে। অসম্ভব ড্যাডি, আমাদের নয়, ভয় কেঁপে উঠবে রাজা বাবুর বুক। শোন, বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে, আমাদের লাল চোখ দেখে সে যেন জন্ম নেওয়ার আগে হার্ট অ্যাটাক করে মারা যায়। তার ছোট্ট একটা নমুনা ওই রাজা বাবুকে দেখিয়ে যা। ঠিক আছে, এই চল। এই কে রে তুই? এই শোন, মেজু ভাই বলেছে আমাদের লাল চোখ দেখে এই বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে সে যেন জন্ম নেওয়ার আগেই হার্ট অ্যাটাক করে মারা যায়। রাজা বাবুকে এই নজির দেখিয়ে দে। এই যা, দেখিয়ে দে। তোর ভাই যা বলেছে তা ভুল মনে করে এখান থেকে চলে যা। এই, আমার ছোটবেলা থেকে এটা অভ্যাস, আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। এই, আমাদের শক্তির কাছে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তোদের শক্তি কুকুর খেয়ে খেয়ে মোটা হতে পারে, কিন্তু হাতি হতে পারে না।
তোর মাথা বেশি গরম, তাই ঠান্ডা করার ব্যবস্থা করছি। মারুফ ভাই, মনে রাখিস, নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ছোট্ট একটা শিশুকে হত্যা করতে গিয়ে যে অবস্থায় ফিরে এসেছিস তা দেখে আমার মন চাচ্ছে তোর এই টাক মাথাটা দেহ থেকে আলাদা করে ফুটবল খেলি। ফুটবল শত্রুর কাছে পরাজিত হয়ে ফিরে আসার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা জেনেও তুই যখন ফিরে এসেছিস তখন ডায়মন্ড, ওই রাজা বাবু খুব চালাক। সওদাগর বংশকে ধ্বংস করার জন্যে আমাদের হাতি আমাদেরকে খুন করার প্ল্যান করছে। ভাইয়া, তাই বলছিলাম কি, আমাদের বাড়ির আশেপাশে পাহারায় থাকা অনেকগুলো কুকুরের সাথে আরেকটি কুকুর যোগ হয়েছে ভেবে ওকে ছেড়ে দাও ভাইয়া। নো, নেভার। মানুষ ভেবে কাজ করে, আর এই ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য তোর একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে যারা তোর এই অবস্থা করেছে তাদের নির্মম মৃত্যু। আমি যে কত ভয়ঙ্কর ওই রাজা বাবু তা দেখতে পেয়ে এতক্ষণে নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। বলেছিলাম আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। আমি করি না কোনো কমিটমেন্ট, নেই না কোনো অ্যাপয়েন্টমেন্ট, দেই শুধু পানিশমেন্ট।
কোথায় লুকিয়েছিস তুই? সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়া। তোদের বেঁচে থাকার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তোরা সেই সুযোগে আমার কলিজায় কঠিন দাগ দিয়েছিস। তাই তোদের রক্ত দিয়ে আমি সেই দাগ মুছে ফেলবো। সওদাগর বংশের কুলাঙ্গার, তোর তো এই পরিণতি হবে। লাশের খেলা ওই রাজাবাবু যখন শুরু করেছে তখন সেটা শেষ করব আমি। আমি সেই ধারালো করাত যত ধরি তার জীবন হয়ে যায় বারবার। মানুষ ভেবে কাজ করে, আর এই ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। হ্যাঁ রাজা বাবু, আমাদের লোক মরেনি, শহীদ হয়েছে। আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। এই লড়াইয়ে আপনাদের আমার সাথে থাকার কোনো দরকার নেই। আজ থেকে ওই সওদাগরদের বিরুদ্ধে আমি একাই লড়বো। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ, তুমি রহম করেছো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। হ্যালো মিস্টার রাজা বাবু। এখানে এসে রাজা বাবু হয়ে বেশ ভালোই আছো দেখছি। আপনারা সবাই যাকে এবারের সন্তান মনে করছেন, সে আসলে এবারের সন্তান নয়। সে হচ্ছে ঢাকা শহরের এতিমখানার এতিম ছেলে। আর এই এতিমটাকে মিস্টার রাজীব চৌধুরী এই সৈয়দ বাড়িতে দত্তক হিসেবে নিয়ে এসেছেন। যে হোটেলে গিয়ে মিস্টার রাজীব চৌধুরী ওকে দত্তক হিসেবে নিয়েছেন, সেই হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে পাওয়া এই ছবি তার প্রমাণ। এখন আপনারাই বলুন, নিজের নাতিকে কি কেউ দত্তক হিসেবে নিয়ে আসে? তুই এবারের সন্তান না, কথাটা স্বীকার কর। চুপ করে আছিস কেন? বল। অফিসার, আমার ছেলের কলার ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, এই পুলিশ অফিসার যা বলছে সব মিথ্যে। তুই আমার সন্তান, এই সৈয়দ বাড়ির রাজা বাবু। তুই এবারে নকল সন্তান হয়ে এসেছিস, তার মানে তুই জানিস আসল সন্তান কোথায়। বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল।
নিশ্চয়ই ওকে তুই খুন করেছিস। ও এইবারের উত্তরসূরিকে খুন করেছে। 25 বছর আগে আমার স্ত্রী মৃত সন্তান জন্ম দিয়েছিল, সেই ছেলেকে ও কিভাবে খুন করবে? আমি এই বাবুনগরের সবার মনে সাহস জুগিয়ে রাখার জন্য সবাইকে মিথ্যে আশ্বাস দিয়ে বলেছিলাম আমার সন্তান বেঁচে আছে। আমি এও বলেছিলাম 25 বছর পর আমার সন্তান এই বাবুনগরের পবিত্র মাটিতে বীরের বেশে ফিরে আসবে। আমি সেদিন মৃত ছেলের মুখ দেখে অর্ধেক মরে গেছি, আর যখন আমার শত্রুরা আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে তখন তখন আমার বাকি মরণ হয়ে গেছে। তুই বলেছিস 25 বছর পর তোর ছেলে বীরের বেশে আমাদের সাথে লড়াই করার জন্য ফিরে আসবে। আমি তোর চোখের সামনে তোর ওই ছেলেকে খুন করে টুকরো 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 করব, যাতে তুই তোর ছেলেকে দাফন করার জন্য শরীরের একটা অংশ খুঁজে না পাস। আর তুই যদি আত্মহত্যার চেষ্টা করিস তাহলে তোর ছেলে সহ সৈয়দ বাড়ির সবাইকে আমার হাতে মরতে হবে। 25 বছর ধরে যে দিনটায় তোমরা সবাই আমার ছেলের জন্মদিনটা ধুমধাম করে পালন করেছ, সেই দিনটায় আমি ওর মৃত্যু দিবস পালন করে ওই অন্ধকার ঘরে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে মাথা টুকে কেঁদেছি। উপরওয়ালা আমার দোয়া কবুল করে এই রাজা বাবুকে আমাদের রক্ষক বানিয়ে বাবুনগরের পবিত্র মাটিতে পাঠিয়েছেন। ও আমার রক্তের না হলেও রক্তের সন্তানের চাইতেও অনেক বেশি কর্তব্য পালন করেছে। কে বলেছে ও তোমার রক্তের সন্তান নয়? ও তোমারই ওরজাত সন্তান। আমার একমাত্র মেয়ে শারমিনের চোখের পানি দেখে আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। যেদিন তুই কোনো চিন্তা করিস না মা, দেখিস এবার তোর ছেলেই হবে। না বাবা, আমি চাই আমার আরেকটা মেয়েই হোক, কারণ শত্রুতার যে মরণ খেলা বাবুনগরে শুরু হয়েছে তাতে আমার ছেলে জন্ম নিলে ওই আসলাম সওদাগর ওকে খুন করে ফেলবে বাবা। মা হিসেবে আমি তা সহ্য করতে পারবো না। মেয়ে হলে তো মেয়েদের মুখটা দেখে আমার শেষ জীবনটা পার করে দিতে পারবো বাবা। একদিকে আমার মেয়ের ইচ্ছে তার ছেলে বেঁচে থাকুক, আরেকদিকে রায়হান বাবুর বিশ্বাস 25 বছর পর সৈয়দ বাড়ির সন্তান হয়ে কেউ এই মাটিতে ফিরে আসবে। এই দুটি মনের আশাকে পূরণ করার জন্যে আমি ওকে আপনজনহীন জীবন কত কষ্টের, ক্ষুধার যন্ত্রণা কত নিষ্ঠুর, জীবনের দুঃখ কষ্ট কাকে বলে তা বোঝানোর জন্যে সওদাগরদের দৃষ্টির আড়ালে রেখে এতিম সন্তান হিসাবে এতিমখানায় মানুষ করেছি। আমি ওর দুঃখ কষ্ট দেখে বুক চাপড়ে কেঁদেছি, কিন্তু কাউকে কিছু বুঝতে দেইনি। আর এই সবই করেছি ওকে সাহসী আর শক্তিশালী রাজা বাবু হিসাবে গড়ে তোলার আশায়। আমি নিজে ওর পাশে থাকতে পারিনি, আর তাই এই সাথীকে ওর দায়িত্ব দিয়েছিলাম। সাথীর চোখ দিয়ে আমি ওকে আমার চোখে চোখে দেখেছি, সাথীর সাথে প্ল্যান করে সাথীর ভালোবাসার টানে ওকে এখানে আসতে বাধ্য করেছি।
তুই আমাকে ক্ষমা করে দে নানা ভাই, ক্ষমা করে দে। নানা ভাই, নানা ভাই, ছেলে জন্ম নিলে শত্রুর হাতে মারা যাবে, সেই ভয়ে তুমি তোমার ছেলে সন্তান হোক তা চাওনি, কিন্তু আমাকে ফিরে পেয়ে বলেছ হয় শত্রুকে মারতে নয় মরতে। এই কথাগুলো কত কষ্টে তুমি বলেছ, আজ আমি তা বুঝতে পেরেছি মা, আজ আমি তা বুঝতে পেরেছি। যার জন্য তোর মা 25টি বছর ধরে বিধবা না হয়েও বিধবার শাড়ি পরে এত বড় ত্যাগ স্বীকার করলো, সেই ত্যাগকে তুই ব্যর্থ করে দিস না বাবা, ব্যর্থ করে দিস না। এই বাবুনগরের যতগুলো পরিবার তাদের সন্তান হারিয়েছে, তারা সবাই প্রতিশোধের জন্য তোরই মুখের দিকে তাকিয়ে আছে। এখন সৈয়দ বাড়ির সন্তান হিসাবে তোর যা করা উচিত তুই তাই কর, তাই কর। রাজা বাবুকে যারা মাথার তাজ করে রেখেছে সে এলাকাবাসীর চোখের সামনে রাজা বাবুকে নির্মমভাবে খুন করতে হবে। ওর সাথী হয়ে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে ওদের একজনকেও বাঁচতে দিবি না। যা চল। আসলাম সওদাগর, 25 বছর ধরে আমার মৃত্যু দেখার আশায় তুমি অপেক্ষা করে আছো, কিন্তু আমি কিছুক্ষণ আগে জেনেছি আমার হাতে তোমার নির্মম মৃত্যু হবে বলে আমার জন্ম হয়েছে। তাই তোমার জীবনের শেষ পরিণতি দেখার জন্য আমার পরিবার সহ বাবুনগরের সবাই এখানে উপস্থিত হয়েছে। কিন্তু তোরে এলাকাবাসীরা যেভাবে এসেছে ঠিক সেভাবেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তোর পরিবারের সবাই হার্ট অ্যাটাক করে মরবে যখন আমার হাতে তোর মৃত্যু দেখবে, কারণ আমি সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। বুদ্ধ সাহস থাকলে পেছন থেকে নয়, সামনাসামনি বুকের এখানে আঘাত কর, এখানে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস মৃত্যুর ভয় কত ভয়ঙ্কর, আর মৃত্যুকে যে ভয় পায় কাউকে মারার সাহস তার থাকে না। আর এক পায়ে এগোবি না।
ওই সাহস থাকে তো আমার বাবার গায়ে হাত দিয়ে দেখ, তোদের শরীরে সেই হাত থাকে কিনা। বাবা, রানে থাপ্পড় মেরে বলো আজ থেকে তোমার নিয়ম নীতিতে সবাইকে চলতে হবে, তোমার সব হুকুম সবাইকে মানতে হবে। দেখি কে বাধা দেয়। এই, আমরা কারো কোনো হুকুম মানি না, মানবো না, মানার প্রশ্নই আসে না। কারণ সবাই ভেবে কাজ করে, আর ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। আজ তোকে বোঝাবো আমি সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। কে ছেলের উপর তলোয়ার চালিয়েছে তাই বুকের মধ্যে খুব কষ্ট পাচ্ছিস? যখন অন্যের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিস তখন কি তোর এই হাত দুটো একটুও কাঁপেনি? তুই কি মনে করেছিস একমাত্র তোর সন্তানরাই আদরের, আর এই গরিব দুঃখী অসহায় মানুষের সন্তানরা ডাস্টবিনের আবর্জনা? তোর জন্য আমার খুব দুঃখ হয়। এদের বদলে এই গরিব মানুষদের মুখে যদি দুবেলা দুপুটো খাবার তুলে দিতি তাহলে তোর মৃত্যুর পরেও এই গরিব মানুষটা তোকে মনে রাখত। যদি কোনো মুমূর্ষ রোগীকে সুস্থ করে তুলতি তাহলে সে সারা জীবন তোর জন্য দুহাত তুলে দোয়া করত, কিন্তু তুই তা করিসনি। শোন, এই জয় পরাজয়ের খেলায় হয় আমি জিতবো আর নয় মরবো, কিন্তু এই খেলায় অন্য কাউকে আর মরতে দেব না। যা, ওকে হাসপাতালে নিয়ে যা। যদি কোনোদিন তোর ছেলে সুস্থ হয়ে আমার সাথে লড়াই করার মতো অবস্থায় ফিরে আসে তখন আমাকে খবর দিস। ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যত সময় লাগে লাগুক তাতে আমার কোনো আপত্তি নেই। অনলি ওয়ান কল, শুধু তোর একটা ফোন পাওয়া মাত্রই আমি এখানে এসে হাজির থাকবো। অসম্ভব, ওদেরকে সেই সুযোগ দেয়া যাবে না। ওরা আবার সুযোগ পেলে তোমার পরিবার সহ এই বাবুনগরের সবাইকে মরণ কামড় দেবে, কারণ ওরা মানুষ নয়, হিংস্র জানোয়ার, কুকুরের চাইতেও জঘন্য। তাই কুকুরকে মুগুর দেওয়ার জন্য লাল দালানের বাক্সে ঠোকাতে হবে। অফিসার, ইয়েস স্যার, অ্যারেস্ট দেম। আর পড়ে থাকা এই লাশগুলোকে পোস্টমর্টমের জন্য নিয়ে চলুন। ওকে স্যার। রায়হান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসি। সালাম আলাইকুম স্যার। এই, ওদেরকে নিয়ে চলো। স্যার, ওই ফোলাটারে মাইরে ফাটাইলেন।